হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 11-এর ছায়া প্রকাশনী পদার্থবিদ্যা বইটির ইউনিট 5-এর স্থিতিবিজ্ঞান অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই দেখবে। তো চলো দেরি না করে শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, দুটি কণা এ এবং বি উভয়ে প্রাথমিক অবস্থায় স্থির পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এ এর দ্রুতি ভি এবং বি এর দ্রুতি 2v হয়, তখন ভর কেন্দ্রটির দ্রুতি হয় কোনটা? তাহলে এখানে আমাদের বলেছিল পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। বার করতে বলেছে ভর কেন্দ্রের দ্রুতি কত। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 0। কেন 0 হচ্ছে চলো এর ব্যাখ্যাটা একটু দেখে নিই। তাহলে এটার ব্যাখ্যা হলো যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে, অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে বস্তুর ভর কেন্দ্র স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, অর্থাৎ বলতে পারি ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে এখানে পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে তারা যাচ্ছিল, অর্থাৎ পারস্পরিক আকর্ষণ বলটি হলো একটা অভ্যন্তরীণ বল যা ভর কেন্দ্রের গতির উপর কোনো প্রভাব ফেলে না, তাই ভর কেন্দ্রের অবস্থান বদলাবে না, অর্থাৎ গতিবেগ 0 থাকবে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, শুধুমাত্র অভ্যন্তরীণ বল ক্রিয়াশীল থাকে, তাহলে বস্তুর ভর কেন্দ্রের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। ভর কেন্দ্র যদি স্থির থাকতো তাহলে স্থির থাকবে, যদি সমবেগে গতিশীল থাকতো তাহলে সমবেগে গতিশীল থাকবে। সেই জন্য আমাদের এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছে কি অপশান এ, 0। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে, একটি সংস্থা দুটি কণা রয়েছে, এই সংস্থার ভর কেন্দ্র থাকে কোথায়? তাহলে বলেছে একটা সংস্থার মধ্যে দুটো কণা রয়েছে, ভর কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই যে দুটি সমান ভরের কণা দিয়ে গঠিত সংস্থার ভর কেন্দ্র কণা দুটির সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অবস্থান করবে, কিন্তু যদি কোনো একটি কণার ভর বেশি হয় তাহলে ভর কেন্দ্র সেই কণাটির দিকে সরে যাবে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে কোনো কণা থেকে ভর কেন্দ্রের দূরত্ব কণাটির ভরের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ যার ভর যত বেশি হয় ভর কেন্দ্র তার তত কাছে অবস্থান করে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ভর কেন্দ্রের দূরত্ব কণার হচ্ছে কি ভরের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দেখে নিই যে আমাদের অপশান কোনটা তাহলে অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো অপশান সি, কণা দুটির সংযোগকারী রেখার এমন এক বিন্দুতে যে কোনো একটি কণা থেকে ওই বিন্দুর দূরত্ব হয় কণাটির ভরের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে, মূল বিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরটি হলো কোনটা? তাহলে আমরা যদি দেখে নিই সূত্রটা, যে আর সেন্টার অফ মাস সমান হয় m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। এবার আমাদের বলেছিল কি দুটো সমান ভরের বস্তু কণা, তাহলে m1 আর m2-র মান আমরা m বসিয়ে নিলাম, আর r1 r2 দেওয়া ছিল a, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এটা m a ভেক্টর প্লাস m b ভেক্টর বাই m প্লাস m। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কি a ভেক্টর প্লাস b ভেক্টর বাই 2। তাহলে সেন্টার অফ মাস হয়ে গেল a ভেক্টর প্লাস b ভেক্টর বাই 2। তাহলে দেখো এটা আমাদের ছিল অপশান নাম্বার বিতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, n সংখ্যক কণার সংস্থার ক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর
হলো কোনটা? তাহলে একটু আগে আমরা পড়লাম যে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরের সূত্রটা। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, সামেশন এমপি আরপি ভেক্টর বাই সামেশন এমপি ভেক্টর, সরি এমপি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে একটি লাঠিকে বাতাসে ছুড়ে দেওয়া হলো, সেটি নিক্ষেপকারীর কাছ থেকে কিছু দূরে মাটিতে পড়ল। লাঠির ভর কেন্দ্রের সঞ্চার পথ অধিবৃত্তাকার হবে কখন? তাহলে এখানে দেখো কোনো বস্তুকে যখন উপর দিকে ছুড়ে দেওয়া হয় সে সবসময় কি হয়, অধিবৃত্তাকার পথে ভূমিতে এসে পড়ে। তার মানে এখানে তার ভর কেন্দ্রের যে সঞ্চার পথ অধিবৃত্তাকার, এটা আমাদের পাবো কি সব ক্ষেত্রেই অধিবৃত্তাকার থাকবে। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে কি অপশান এ, সব ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 6। এক্স ওয়াই তলে একই ভরের 3টি কণা রয়েছে যাদের স্থানাঙ্ক দেওয়া আছে 1,1, 2,2 আর 3,3। ভর কেন্দ্রের অবস্থান অর্থাৎ স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 3টে স্থানাঙ্ক আমাদের বলে দেওয়া আছে, 3টে স্থানাঙ্ক বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, 3টি একই ভরে 3টে কণা রয়েছে। তাহলে আমরা দেখো যদি সূত্র দেখে নিই, তাহলে এখানে এক্স সমান হয়ে যাবে m × 1 প্লাস m × 2 প্লাস m × 3 বাই m প্লাস m প্লাস n। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি এক্সের ভ্যালু 2। একই রকমভাবে যখন ওয়াইয়ের মান বসাবো তখন হচ্ছে m × 1 m × 2 প্লাস m × 3 বাই m প্লাস m প্লাস m। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়াইয়ের ভ্যালু 2। তাহলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি কত, এক্স কমা ওয়াই সমান 2:2,2। তাহলে ভর কেন্দ্রের অবস্থান কত পেয়ে যাব, 2,2। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অপশান বি হচ্ছে সঠিক, 2,2। কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে কি গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি থেকে একজন লোক ঝুলছে। সমগ্র সংস্থাটি বায়ুতে স্থির অবস্থায় আছে। যদি লোকটি দড়ি ধরে বেলুন পর্যন্ত ওঠে তবে সংস্থাটির ভর কেন্দ্র কি হবে? তাহলে এটাও সে আমাদের আগে যেটা করলাম সেই একই কনসেপ্ট। যেহেতু এখানে কি বলেছে, সংস্থাটির উপর কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল হচ্ছে না, তাই সংস্থাটির ভর কেন্দ্রের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সংস্থাটির ভর কেন্দ্র স্থির থাকবে। ভর কেন্দ্র স্থির থাকবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ, স্থির থাকবে। কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে কি এম ভরের একটি সুষম অনুভূমিক মিটার স্কেল তার দুই প্রান্তে যুক্ত দুটি উলম্ব দড়ির সাহায্যে ঝুলছে। 2m ভরের একটি বস্তুকে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে রাখা হলো, দড়ি দুটিতে টানের অনুপাত হলো কোনটা? তা দেখো এটা আমরা এখানে চিত্রে দেখিয়েছি যে পি কিউ হচ্ছে এখানে একটি মিটার স্কেল যেটা দুটো দড়ির সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার এই মিটার স্কেলটার এ স্থানে অর্থাৎ 75 সেন্টিমিটার দূরত্বে 2m ভরের একটা বস্তুকে রাখা রয়েছে। তাহলে সেই বস্তুটার ওজন আমরা পাবো কত, 2mg। আর মিটার স্কেলটার ভর দেওয়া ছিল m, তাহলে মিটার স্কেলের মধ্যবিন্দু ও থেকে তার ওজন পাবো আমরা mg। এবার আমাদের এখানে বার করতে বলেছে যে দড়ি দড়ি টান কত, মানে T1 আর T2 নির্ণয় করতে বলেছে। এর সমাধানটা তাহলে আমরা দেখি যে প্রথমে আমরা বার করছি কি পি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক। তাহলে পি বিন্দুর সাপেক্ষে দেখো বলের ভ্রামক নির্ণয় করতে গেলে প্রথমে বার করছি আমরা mg ওজনের জন্য কত। তাহলে mg ওজনের জন্য হচ্ছে
বল মানে হচ্ছে mg এবং দূরত্ব হচ্ছে কত, p থেকে mg দূরত্ব হচ্ছে 75 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি mg ইন্টু 50। এবারে এটা চিহ্ন আমরা বসাতে হবে, প্লাস হবে না মাইনাস হবে। তাহলে এটার জন্য কি মনে রাখবে, যে বিন্দুর সাপেক্ষে ভ্রামক নির্ণয় করবে সেই বিন্দু থেকে বলের অভিমুখে তোমরা তোমাদের ডান হাতটাকে প্রসারিত করবে। প্রসারিত করে যেদিকে বল বা ওজন থাকবে সেই দিকে তোমাদের হাতের 4টা আঙ্গুলকে মুড়বে। তাহলে আমরা যদি এই বরাবর ডান হাতকে প্রসারিত করে নিচের দিকে হাতটাকে মুড়ি, তাহলে আমাদের বুড়ো আঙ্গুলটা চলে যাচ্ছে কোন দিকে, বোর্ডের ভিতর দিকে। তাই যদি বোর্ডের ভিতর দিকে বুড়ো আঙ্গুল যায় তাহলে হয়ে যাবে আমাদের মাইনাস, যদি বোর্ডের বাইরের দিকে বুড়ো আঙ্গুল আসে তাহলে হয়ে যাবে এটাতে প্লাস। তাহলে এক্ষেত্রে কি আসছে, বুড়ো আঙ্গুলে দেখো বোর্ডের ভেতর দিকে চলে যাচ্ছে, তাহলে আমরা কি বসাবো, মাইনাস সাইন। সেই জন্য এখানে পেয়ে যাচ্ছি কি মাইনাস। একই রকমভাবে আমরা যদি 2 mgর জন্য ধরি, তাহলে 2 mgর জন্য আমাদের হাতটাকে এইভাবে প্রসারিত করতে হবে। তাহলে বুড়ো আঙ্গুলটা চলে যাচ্ছে বোর্ডের ভেতর দিকে, সেই জন্য এখানেও মানটা কত পেয়ে যাচ্ছি, 2 mg ইন্টু 75, এটা সাইনটা হয়ে যাবে মাইনাস। এবারে চলে আসছি T2 বলের জন্য। তাহলে T2টা দেখো যেহেতু উপর দিকে আছে, তাহলে ডান হাতটা প্রসারিত করে উপর দিকে আমাদের হাতটাকে মুড়তে হবে। তাহলে উপর দিকে যদি হাতটাকে মুড়ি তাহলে আমাদের বুড়ো আঙ্গুলটা আসছে বোর্ডের বাইরের দিকে, তার মানে এখানে চিহ্ন বসবে কি প্লাস। তাহলে এখানে পেয়ে যাচ্ছি T2 ইন্টু 100, যেহেতু P থেকে Q বিন্দু দূরত্ব হচ্ছে 100, তাহলে এটা সমান বসাবো 0। তাই দেখো এটাকে সমাধান করে আমরা পেয়ে যাচ্ছি T2-র ভ্যালু হচ্ছে কত, 2 mg। একই রকমভাবে আমরা বার করবো কিউ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক। এবার তাহলে কিউ থেকে দেখো, তাহলে ফার্স্টে আমরা বার করবো 2 mgর জন্য, 2 mgর জন্য। তাহলে কিউ বিন্দুর সাপেক্ষে আমরা ফার্স্ট 2 mgর জন্য বার করব। তাহলে 2 mgর জন্য হলে আমাদের ডান হাতটাকে এইদিকে প্রসারিত করতে হবে। তাই ডান হাতটা যদি এদিকে প্রসারিত করি তাহলে আমাদের দেখো মুড়ছি নিচের দিকে, তাহলে আমাদের বুড়ো আঙ্গুলটা চলে আসছে কোন দিকে, বোর্ডের বাইরের দিকে। সেই জন্য এটা হয়ে যাবে কি চিহ্নটা প্লাস। তাহলে 2 mg ইন্টু হচ্ছে 25। এবার চলে আসি mgর জন্য। তাহলে mgর জন্য কি হবে, বুড়ো আঙ্গুলটা আমাদের বাইরের দিকে আসবে, বোর্ডের বাইরের দিকে। তাহলে এখানেও পেয়ে যাচ্ছি কি mg ইন্টু 50, যেহেতু mg থেকে কিউ দূরত্ব 50। আর T1-এর জন্য করলে হাতটাকে প্রসারিত করে আমাদের মুড়তে হবে উপর দিকে। তাহলে উপর দিকে মুড়লে আমাদের বুড়ো আঙ্গুলে চলে যাবে বোর্ডের ভেতর দিকে, ওই জন্য এটা হয়ে যাবে মাইনাস। তাহলে T1 ইন্টু 100। তাহলে এইটাকে সমাধান করে আমরা পাবো যে T1 সমান হচ্ছে mg। আগে পেয়েছিলাম ওটা T2 সমান হচ্ছে 2 mg, এখন পেলাম T1 সমান mg। তাহলে অনুপাত কত পেয়ে যাব, T1 অনুপাত T2 হচ্ছে 1:2। তাহলে আমাদের দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান হচ্ছে কোনটা, অপশান এ, 1:2। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে m, 2m এবং 2m ভরের 4টি কণা এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে রাখা আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাই দেখো পাশে চিত্র দেওয়া আছে যে ও বিন্দুতে রাখা রয়েছে m ভর, এখানে রাখা রয়েছে একটা m ভর, এখানে রাখা রয়েছে 2m ভর, এখানে রাখা রয়েছে 2m ভর। এটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এদের স্থানাঙ্কগুলোকে দেখে নিই কত হচ্ছে। তাহলে এখানে স্থানাঙ্ক হয়ে যাবে কত, 0,0। এই এম পয়েন্টের স্থানাঙ্ককে পেয়ে যাব কত, a,0। এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, a,a। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা কত, 0,a। এবার আমরা ভর কেন্দ্র নির্ণয়ের যে সূত্র পড়েছিলাম সেই সূত্রটা আমরা বসিয়ে নেব। তাই দেখো সূত্র বসালে কি আসছে, যে x সমান যেটা পড়েছিলাম সেই x1 m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস m4 x4 বাই যতগুলো m আছে তার সমষ্টি। তাহলে দেখো এগুলো যদি আমরা মানগুলো সব বসিয়ে নিই, তাহলে মানগুলো বসিয়ে নিলে x-এর মান পাচ্ছি আমরা এখানে কত, a/2। একই রকমভাবে আমরা পেয়ে যাবো y-এর মান 2a/3। তাহলে আমরা এখানে বলতে পারবো স্থানাঙ্ক হচ্ছে কত, a/2, 2a/3। তাহলে দেখো এটা আমাদের কত নম্বর অপশানে আছে, তাহলে এটা আমাদের আছে অপশান নাম্বার সিতে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি।
কোয়েশ্চেন নাম্বার 10, অনেকগুলি বস্তু কণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে r দূরত্বে রাখা হলো। কেন্দ্রবিন্দু থেকে বস্তু কণার সমষ্টির ভর কেন্দ্রের দূরত্ব কত হবে? তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি r এর সমান বা r এর থেকে ছোট হবে। কারণ আমরা কি জানি, আমরা জানি যে দুটো সমান ভরের বস্তু যদি থাকে তাহলে তাদের ভর কেন্দ্র মাঝখানে অবস্থান করে। তাহলে আমরা যদি একটা আর এদিকে নিই, একটা আর যদি এই পাশে নিই, তাহলে আমাদের ভর কেন্দ্র চলে আসবে মাঝখানে। তাহলে ভর কেন্দ্র যদি মাঝখানে চলে আসে তাহলে দূরত্ব কত পাচ্ছি আমরা? আর পাচ্ছি। এবারে প্রতিটা কোণায় যদি আমাদের একই দিকে থাকে, আর দূরত্বে, তাহলে ভর কেন্দ্র এদের মাঝখানে পাবো। তখন আমাদের মানটা কী হয়ে যাবে? আরের থেকে কমে যাচ্ছে। তার মানে আমাদের ভর কেন্দ্রের অবস্থান হয় আর সমান হবে, না হলে আরের থেকে ছোট আসবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে m1 এবং m2 ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে r। এদের ভর কেন্দ্র m1 ভর সম্পন্ন বস্তুটি থেকে যে দূরত্বে অবস্থিত তার মান কত? তাহলে বলেছে m1 আর m2 দুটো দূরত্ব হচ্ছে কত? r। m1 থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত? তাহলে আমরা কি করব, এই m1 আর m2কে x অক্ষের মধ্যে এঁকে নেব। তাহলে দেখো আমরা এখানে ধরে নিয়েছি যে m1 রয়েছে 0,0 অবস্থানে আর m2 রয়েছে r,0 অবস্থানে। যেহেতু দুজনকার মধ্যে দূরত্ব দেওয়া ছিল কত? r। আমাদের বার করতে বলেছে সেন্টার অফ মাস, মানে ভর কেন্দ্রটা কত। তাহলে আমরা ভর কেন্দ্রের সূত্র বসিয়ে নেব, x সেন্টার অফ মাস সমান m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। তাহলে এখানে x1 এর ভ্যালু হচ্ছে কত? 0, আর x2 এর ভ্যালু হচ্ছে r। তাহলে মানগুলো দেখো বসিয়ে নিলে পেয়ে যাচ্ছি কত? m2 r বাই m1 প্লাস m2। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কি অপশান নাম্বার এ, m2 r বাই m1 প্লাস m2। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে। বলেছে যে বস্তুর ভর কেন্দ্র বস্তুটির উপাদানের বাইরে অবস্থিত সেটি হলো কোনটা? তাহলে ভর কেন্দ্র বাইরে অবস্থান করে কার? এটা হয়ে যাবে বৃত্তাকার ধাতব রিং। তাহলে যদি একটা বৃত্তাকার ধাতব রিং হয় তাহলে রিংটার কেন্দ্রবিন্দু থেকে থাকবে ভর কেন্দ্র অবস্থান থাকবে। তাহলে কেন্দ্রবিন্দুতে, আর এই কেন্দ্রবিন্দুটা হচ্ছে কি উপাদানের বাইরে অবস্থিত। তাহলে বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে ভর কেন্দ্র উপাদানের বাইরে অবস্থান করে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে। বলেছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং 2 কেজি ভরের একটি চাকা 20 সেন্টিমিটার উচ্চতার একটি বাধার সংস্পর্শে আছে। চাকাটি কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে চাকাটি বাধা অতিক্রম করতে পারবে তা হলো কোনটা? দেখো এই টাইপের যদি অঙ্ক থাকে, বাধা অতিক্রম করবে কত বলের সাহায্যে, তাহলে এটার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা আমরা মনে রাখবো। দেখে নিই। দেখো এখানে এইভাবে অঙ্কটা বলেছিল যে একটা চাকা এই একটা বাধার সম্মুখীন হয়েছে। তাহলে বাধাটার উচ্চতা কত দেওয়া আছে আমাদের? h। তাহলে এখানে বলেছে এখানে কত বল প্রয়োগ করলে অনুভূমিকভাবে যে বাধাটাকে সে অতিক্রম করতে পারবে। তাহলে এটার জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। এবার আমাদের এখানে দেখো যে মানগুলো দেওয়া ছিল এই মানগুলো আমরা এখানে বসিয়ে নেব। ওখান থেকে মানগুলো বসিয়ে নেব। তাহলে মানগুলো বসিয়ে নেওয়ার পর দেখো কত আসছে আমাদের। তাহলে মানগুলো বসিয়ে নেওয়ার পর আমাদের চলে আসছে এটা 2√3 কেজি ইন্টু জি। তাহলে দেখো এটা আমাদের রয়েছে অপশান নাম্বার কোথায়? অপশান নাম্বার সিতে রয়েছে। দেখো তাহলে এটা হয়ে যাবে কি অপশান সি।
এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে। বলেছে এম ভর এবং এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক এইচ উচ্চতা বিশিষ্ট একটি নততলের উচ্চতম বিন্দু থেকে না পিছলে গড়িয়ে নামছে। গোলকটি যখন নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছায় তখন গোলকটির ভর কেন্দ্রের দ্রুতি কত। তাহলে এই ছবিটার মতো দেওয়া আছে, এম ভরের একটা নিরেট গোলক এইচ উচ্চতার নততল থেকে সে নিচের দিকে গড়িয়ে পড়ছে, তাহলে এর ভর কেন্দ্রের দ্রুতি আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু এখানে কি বলেছিল, বস্তুটা হচ্ছে কি এইচ উচ্চতায় রয়েছে, তাহলে আমরা এখানে পেয়ে যাব কি বস্তুটার স্থিতিশক্তি হচ্ছে mgh। এবারে বলেছিল কি বস্তুটা ওই নততল থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে, তাহলে নিচের দিকে যখন গড়িয়ে পড়বে তখন তার মধ্যে একটা রৈখিক গতি থাকবে প্লাস একটা আবর্ত গতি থাকবে। তাহলে রৈখিক গতির জন্য আমাদের আসবে হাফ mv স্কোয়ার, আবর্ত গতির জন্য আসবে আমরা হাফ আই ওমেগা স্কোয়ার। এরপর দেখো এখানে যে আই, এই আইটা হচ্ছে আমাদের জড়তা ভ্রামক, এটা আমাদের পরের অধ্যায়ে রয়েছে। তাহলে এখানে আমরা মনে রাখবো যে কোনো একটা গোলকের ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান হয় 2/5 এম আর স্কোয়ার। তাহলে এখানে আরের জায়গায় এ দেওয়া ছিল, তাহলে আমরা লিখছি এম এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ব্যাস সাপেক্ষে কোনো গোলকের জড়তা ভ্রামক, এটা মনে রাখবে, এটা পরের অধ্যায়ে রয়েছে। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে নিলাম আয়ের জায়গাতে। আর আমরা পড়েছিলাম যে ওমেগা কৌণিক বেগ সমান হচ্ছে কি রৈখিক বেগ বাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ আর পরিবর্তে এ দেওয়া আছে, তাহলে এটা আমরা এখানে ওমেগার পরিবর্তে বসালাম। তাহলে বসিয়ে করে দেখো আমরা যে সমাধান করি, সমাধান করলে পাবো আমরা কি ভি এর মানটা √10gh/7। তাহলে দেখো এটা আমাদের কত নম্বর অপশানে দেওয়া ছিল, তাহলে দেখো এটা আমাদের অপশান বিতে দেওয়া আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান বি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে। বলেছে একটি অনুভূমিক মসৃণ তলের ওপর এল দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ঘনকাকার ব্লক বসানো আছে। তল এবং ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। এখন একটি অনুভূমিক বল এফ ব্লকটির উপরের তলে স্পর্শক বরাবর প্রয়োগ করা হলো। ঘর্ষণ গুণাঙ্কের মান যদি এত বেশি হয় যে ব্লকটি কি উল্টানোর পূর্বে পিছলে না যায়, তবে ব্লকটিকে উল্টানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম বল কত হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে যে একটা ব্লক রয়েছে, এই ব্লকের উপর অনুভূমিকভাবে একটা বল এফ প্রয়োগ করা হয়েছে। আর ব্লকটার যদি আমাদের ধরে নিই ওজন হচ্ছে এখানে ডাব্লু, ওজন যদি ডাব্লু ধরে নিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই এফ বল আর হচ্ছে ওজন ডাব্লু, এই দুটো এই ব্লকের উপর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমাদের সমাধানটা যদি দেখে নিই, তাহলে সমাধানটা হচ্ছে কি যে এই সি বিন্দুর সাপেক্ষে আমরা বার করব বলের ভ্রামক কত আসছে। তাই দেখো সি বিন্দুর সাপেক্ষে যখন হচ্ছে এই এফ বল যখন প্রয়োগ হচ্ছে, এই এফ বল প্রয়োগ হচ্ছে এই বরাবর প্রয়োগ হচ্ছে। তাহলে এই বরাবর আমরা যদি হাতটাকে নিয়ে যাই, তাহলে এখানে কি আসছে, বুড়ো আঙুলটা আমাদের বোর্ডের ভেতরে চলে যাচ্ছে আগের নিয়মে, তাহলে এই জন্য এটা হচ্ছে কি মাইনাস। তাহলে মাইনাস পেয়ে যাচ্ছি কি এফ ইন্টু এল, টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে এল এখানে। এবার এই ডাব্লুর জন্য যদি বার করি, তাহলে ডাব্লুর জন্য কি হবে, এই বরাবর বল প্রয়োগ হচ্ছে, তাহলে আমরা যদি এখন এই বরাবর আমরা হাতটাকে রেখে, তাহলে আমাদের বুড়ো আঙুলটা চলে আসছে কোন দিকে, বোর্ডের বাইরের দিকে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আর এখানে দেখো যে ডাব্লু মানে মাঝখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত L/2, তাহলে এখানে হয়ে যাচ্ছে ডাব্লু ইন্টু L/2। তাহলে আমরা এটাকে সমাধান করলে পেয়ে যাব এফ সমান W/2, আর ডাব্লুর মান আমরা জানি mg, তাহলে পেয়ে যাচ্ছি mg/2।
তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, প্রযুক্ত যে বলটা এটা হচ্ছে কি mg/2। তাহলে দেখো এটা আমাদের অপশান নাম্বার কোথায় ছিল, অপশান নাম্বার বিতে দেওয়া ছিল mg/2। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে mg/2। দেখো পরের প্রশ্নে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে 5 মিটার দীর্ঘ 20 কেজি ওজনের একটি সুষম মইয়ের এক প্রান্ত একটি মসৃণ খাড়া দেওয়ালে এবং অপর প্রান্ত একটি অমসৃণ অনুভূমিক তলে ঠেকিয়ে দাঁড় করানো আছে। মইটি অনুভূমিক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। 50 কেজি ভরের একজন ব্যক্তি মই বরাবর কত দূর উঠলে মইটি পিছলে যাওয়ার উপক্রম করবে। আর মই এবং অনুভূমিক তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত, 0.25। তাহলে দেখো এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে। তাহলে সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে দেখো এটা, যে আমাদের যদি ধরে নিই যে এই এক্স দূরত্বে ওঠা, উপর থেকে এক্স দূরত্ব থাকলে তবে মইটা হচ্ছে কি পিছলে যাবে। তাহলে আমরা সেই এক্সের যে ফর্মুলা, সেই এক্সের ফর্মুলা আমরা এটা মনে রাখব। তাহলে এখানে দেখো আমাদের মিউর মান দেওয়া ছিল কত, 0.25, এম এর মান দেওয়া ছিল, অর্থাৎ মইটার ওজন দেওয়া ছিল আমাদের 20 কেজি, ব্যক্তির ওজন দেওয়া ছিল 50 কেজি, আর টোটাল মইটার দৈর্ঘ্য দেওয়া ছিল 5 মিটার, আর কোণটা দেওয়া ছিল 60 ডিগ্রি। তাহলে এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব যে এক্সের ভ্যালু হচ্ছে কত, 2 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 2 মিটার, অর্থাৎ 2 মিটার দূরত্ব শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ এ থেকে 2 মিটার নিচে থাকার সময় এই মইটা কী হবে, পিছলে যাওয়ার উপক্রম হবে। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে কি 2 মিটার, অপশান সি। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে। 17 বলেছে একটি সংস্থা দুটি সদৃশ্য বস্তু দ্বারা গঠিত, যার একটি স্থির অবস্থায় আছে এবং অন্যটি এ ত্বরণ নিয়ে চলছে। তাহলে সংস্থার ভরকেন্দ্রের ত্বরণ কত হবে। তাহলে আমরা সূত্র বসিয়ে নেব যে ভরকেন্দ্রের ত্বরণ সমান হচ্ছে কি m1a1 প্লাস m2a2 বাই m1 প্লাস m2। এবারে বলেছিল প্রথমটা হচ্ছে স্থির, তাহলে m1 এর মান হচ্ছে m, a1 এর মান হচ্ছে 0, m2 এর মান m, a2 এর মান হচ্ছে a। নিচে বসে দেবো m প্লাস m, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, হাফ a ভেক্টর। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি, হাফ a ভেক্টর। কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে একটি বস্তু অভিকর্ষের টানে নিচের দিকে পড়ার সময় দুটি অসম ভরের টুকরোই ভেঙে গেল। ওই দুটি টুকরো নিয়ে গঠিত সংস্থার ভর কেন্দ্র অনুভূমিকভাবে কোন দিকে সরে যাবে। তাহলে আমরা কি পড়েছিলাম যে কোনো বস্তু যখন উপর থেকে পড়ে তখন সে অধিবৃত্তাকার পথে পড়ে। তাহলে অধিবৃত্তাকার পথে পড়ছে তার মানে হচ্ছে কি যে ভর কেন্দ্র সেটা অনুভূমিকভাবে সরছে না, নিচের দিকে নামছে এটা। তাহলে এখানে কি হবে, যে বলেছে ভর কেন্দ্র অনুভূমিকভাবে কোন দিকে সরে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে কি যে অনুভূমিকভাবে সরবে না, ভর কেন্দ্র এখানে অনুভূমিকভাবে সরবে না। কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে একটি আর ব্যাসার্ধের সুষম চাকতির শেষ প্রান্ত থেকে আর ব্যাসের একটি চাকতি কেটে নেওয়া হলো। তাহলে অবশিষ্ট অংশের ভর কেন্দ্র হবে কেন্দ্র থেকে কত দূরে, এটা বার করতে বলেছে। তাহলে প্রথমে বলেছিল আর ব্যাসার্ধের একটা চাকতি রয়েছে, সেখান থেকে আর ব্যাসের একটা চাকতি কেটে নেওয়া হয়েছে, তাহলে ভর কেন্দ্রটা কতটা সরে যাবে। তাই দেখো এটার জন্য আমাদের একটা যে ফর্মুলা রয়েছে এটা আমরা দেখে নেব। যে এই যে প্রথমে দেখো এই যে চাকতিটা বড় চাকতি দেওয়া ছিল, এটার প্রথমে ভর কেন্দ্র রয়েছে কোন অবস্থানে, জি অবস্থানে,
এরপর যখন আমরা এর ভেতর থেকে এই অংশটাকে কেটে নিলাম, তখন তার ভর কেন্দ্রে চলে গেল G1 অবস্থানে। তাহলে আমাদের বার করতে বলেছে এখানে কি G1 আর G এর মধ্যে দূরত্ব কত। তাহলে এখানে দেখো G1 আর G এর মধ্যে দূরত্বের জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো এটা। তাহলে এটা হচ্ছে কি, এই যে চাকতিটা কেটে নেওয়া হয়েছে তার হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার বাই যে বড় চাকতিটা দেওয়া ছিল তার ব্যাসার্ধের স্কয়ার মাইনাস ছোটোটা ব্যাসার্ধের স্কয়ার ইন্টু হচ্ছে ওই ছোটোটার কেন্দ্র থেকে বড়টার ভর কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা এই সূত্রটা এখানে মনে রাখবো। তাহলে এখানে দেখো আমাদের যে মানগুলো ও এম এর মান কত হবে R/2, যেহেতু এটার ব্যাস বলেছিল আমাদের আর। জি থেকে এম এটা হয়ে যাবে আর, ছোটো চাকতির ব্যাস। জিও হয়ে যাবে কত R-R/2, তার মানে পেয়ে যাচ্ছি R/2। তাহলে মানগুলো যদি বসিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব G1 এর মান R/6, অর্থাৎ ভর কেন্দ্রের সরণ কত হবে কেন্দ্র থেকে R/6 সেন্টিমিটার দূরে। তাহলে দেখো এটা আমাদের অপশান নাম্বার রয়েছে ডি, কেন্দ্র থেকে R/6 দূরে। এবারে বলছে কোয়েশ্চেন নাম্বার 20, একটি নিরেট শঙ্কুর ভর কেন্দ্র তার ভূমির কেন্দ্রবিন্দু ও শীর্ষবিন্দুর সংযোজক রেখার কোথায় অবস্থিত হয়। তাই দেখো এটা যদি আমাদের একটা শঙ্কু হয়, শঙ্কুর ভর কেন্দ্র জি এর অবস্থান হয় টোটাল উচ্চতার 1/4 উচ্চতায় নিচ থেকে। অর্থাৎ আমরা কি বলতে পারি, যদি টোটাল উচ্চতা এইচ হয় তাহলে ও জির মান হবে কত টোটাল উচ্চতার 1/4 অংশ, তার মানে উচ্চতার 1/4। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 21, একটি নিরেট সুষম শঙ্কু শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব Z0, শঙ্কুর উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর হলে জেড এর মান কত হবে। তাহলে একটু আগে আমরা পড়লাম যে শঙ্কুর উচ্চতা যদি আমাদের এইচ হয় তাহলে ভর কেন্দ্রের অবস্থান কোথায় হয়, ভূমি থেকে 1/4 উপরে। তাহলে আমরা যদি উপর দিক থেকে বলি এ বিন্দু থেকে, তাহলে কোথায় হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের কত 3/4 ইন্টু এইচ, 3/4 ইন্টু এইচ। তাহলে এখানে আমাদের এটার মান কত বলেছে Z0, তাহলে Z0 এর মান কত হয়ে যাচ্ছে 3h/4। তাহলে দেখো এটা আমাদের আসছে অপশান বিতে 3h/4। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 22, বলেছে একটি ছাদের থেকে M এবং 3M ভরে দুটি বস্তু একটি তারের দুই প্রান্তে বেঁধে একটি পুলির সাহায্যে ঝোলানো আছে। তার এবং পুলির ভর নগণ্য ধরে নিয়ে পুলিসহ বস্তু দুটিকে ছেড়ে দিলে সংস্থাটির ভর কেন্দ্রের ত্বরণ কত হবে। তাহলে এটা আমরা নিউটনের গতিসূত্রে পড়েছিলাম যে দুটো ব্লককে যদি একটা পুলির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সংস্থার ত্বরণ কত হয়। সংস্থার ত্বরণ হয় দুটো ভরের বিয়োগফল বাই দুটো ভরের যোগফল ইন্টু হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে নিই 3m - m বাই 3m + m ইন্টু জি, তাহলে বসিয়ে নিলে পেয়ে যাচ্ছি এর মান হচ্ছে G/2। তাহলে এখানেও যেহেতু এই সংস্থার উপর বাইরের থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে এই সংস্থার ত্বরণ যা থাকবে ভর কেন্দ্রের ত্বরণও তাই থাকবে, অর্থাৎ ভর কেন্দ্রের ত্বরণও কত হবে G/2। তাহলে দেখো আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে কোনটা, অ্যান্সার হয়ে যাবে অপশান সি G/2।
এবারে কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে একটি মসৃণ অনুভূমিক তলে রাখা m ভরের ব্লকের ওপর 2m ভরের আরেকটি ব্লক রাখা আছে। ছবি দেওয়া আছে এখানে। ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। যদি নিচের ব্লকটি অনুভূমিক 8 mg বল দ্বারা টানা হয় তবে ব্লক দ্বয়ের ভরকেন্দ্রের ত্বরণ কত হবে, এটা বার করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে যে এই ব্লকটার আর এই ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কত, 0.5। তাহলে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেই ঘর্ষণ বলটা কত হবে, মিউ এমজি। তাহলে মিউ ইন্টু 2mg। তাহলে এই মানটা আমরা যদি এখানে বসিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব কত, ঘর্ষণ বলের মান mg। তাহলে দেখো আমরা এখানে সর্বোচ্চ যে ঘর্ষণ বল তার মান পেয়ে যাচ্ছি কত, mg। তাহলে এটা যদি mg হয়ে যায় তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাবো ছোটো ব্লকের ক্ষেত্রে mg সমান হয়ে যাবে কত, আমরা পড়েছি নেট বল সমান হচ্ছে ma। তাহলে নেট বল হচ্ছে এখানে mg সমান হয়ে যাচ্ছে কি 2ma2। তাহলে এখান থেকে আমরা a2-র মান পেয়ে যাচ্ছি g/2। এবার আমাদের কি দেওয়া ছিল যে বড় ব্লকটাকে 8 mg বল দিয়ে টানা হচ্ছে। তাহলে বড় ব্লকের সামনের দিকে 8 mg আর পিছনের দিকে mg। তাহলে টোটাল নেট বল হচ্ছে কত, 8 mg মাইনাস mg। তাহলে নেট বল সমানই কত হবে, ma। তাহলে m বলতে এখানে 4m ইন্টু এখানে ধরে নিলাম a1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a1 এর মান 7/4g। এবার সূত্র বসে নেব, ভর কেন্দ্রের ত্বরণ m1a1 প্লাস m2a2 বাই m1 প্লাস m2। তাহলে মানগুলো বসিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি যে মানটা আসছে কত, 4g/3। তাহলে ভর কেন্দ্রের ত্বরণ হয়ে যাবে 4g/3। দেখো এটা আমাদের অপশান কত নম্বরে রয়েছে, 4g/3। তাহলে এটা আমাদের অপশান ডিতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান ডি। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে m ভরের একটি বড় গোলক 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নতিকোণের দুটি নততলের উপর সাম্যাবস্থায় আছে। চিত্র দেওয়া আছে এখানে। AO এবং BO নততলের লম্ব প্রতিক্রিয়া কত। তার মানে আমাদের এখানে n2 আর n1 এদের মান বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই লম্ব উপাংশটাকে পিছন দিকে বর্ধিত করব আর এটাকে আমরা পিছন দিকে বর্ধিত করব। তারপর আমরা দেখব এই কোণগুলো কত করে আসছে, এর উপাংশগুলো কি আসছে। তাহলে দেখো সমাধানটা চলে যায়। তাহলে আমরা কি করলাম যে এখান থেকে পিছন দিকে লম্ব টেনে করে এই দুটো উপাংশ বার করলাম। তাহলে দেখো এই বরাবর উপাংশ আমাদের পেয়ে যাচ্ছি কত, n2 sin 30 ডিগ্রি আর অনুভূমিক বরাবর পেয়ে যাচ্ছি n2 cos 30 ডিগ্রি। একই রকমভাবে আমরা এই পাশেও পেয়ে যাচ্ছি n1 sin 60 ডিগ্রি n1 cos 60 ডিগ্রি। এবারে আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, এটা সাম্যাবস্থায় থাকা শর্ত কি, যে n2 cos 30 ডিগ্রি আর n1 cos 30 ডিগ্রি 60 ডিগ্রি দুটোকে সমান হতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে n2 cos 30 ডিগ্রি সমান n1 cos 60 ডিগ্রি। এবার আমরা মানগুলো বসিয়ে করে একটা সম্পর্ক পেয়ে গেলাম যে n1 সমান হচ্ছে √3 n2। এরপর দেখো উপরের দিকে যে উপাংশ রয়েছে n1 sin 30 ডিগ্রি আর n1 sin 60 ডিগ্রি, এই দুটো উপাংশের সমষ্টি কার সাথে সমান হবে, টোটাল যে ওজন আছে mg এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে বসিয়ে নিই, এখানে বসিয়ে করে আমরা n1 এর মানটাকে আমরা এখানে n1 এর জায়গায় বসিয়ে নেব। তাহলে n1 এর জায়গায় আমরা বসিয়ে নিলে দেখো আমরা n2-র মান পেয়ে যাচ্ছি mg/2। আর এই n2-র মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পেয়ে যাব n1 এর মান √3/2 ইন্টু mg। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব প্রতিক্রিয়া বল n1 এর মান পাচ্ছি √3/2 mg আর n2-র মান পাচ্ছি mg/2।
তাই দেখো এটা আমাদের কত নম্বর অপশানে আছে দেখে নিই। তাহলে এটা আমাদের আছে অপশান নাম্বার বিতে আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 25 বলছে ডাব্লু ওজনের একটি দণ্ডকে দুটি সমান্তরাল তীক্ষ্ণাঙ্গ এ বি এর ওপর রাখা আছে এবং দণ্ডটি অনুভূমিক সাম্যে রয়েছে। তীক্ষ্ণাগ্র দুটির পারস্পরিক দূরত্ব ডি, ভর কেন্দ্র এ থেকে এক্স দূরত্বে অবস্থিত। তাহলে এ এর উপর প্রতিক্রিয়া কত হবে? তাহলে এখানে দেখো, তাহলে এখানে এ বি এর উপর ধরে নিচ্ছি লম্ব প্রতিক্রিয়া হচ্ছে কত, এন এ এন বি। তাহলে আমরা এখানে বলতে পারি কি এন এ প্লাস এন বি সমান হচ্ছে ডাব্লু। এবার আমরা যদি ভর কেন্দ্রের সাপেক্ষে টর্ক বা বলের ভ্রামকের সমষ্টি নির্ণয় করি তাহলে পেয়ে যাচ্ছি কত, যে এন ওয়ান এক্স প্লাস এন এ এক্স প্লাস ডাব্লু ইন্টু জিরো মাইনাস এন বি ইন্টু ডি মাইনাস এক্স সমান জিরো। তাহলে যে কীভাবে প্লাস মাইনাসগুলো হচ্ছে আমরা আগের নিয়মে বলেছিলাম, তাহলে সেভাবে তোমরা ধরবে কীভাবে প্লাস মাইনাসগুলো আসছে। তাহলে এখান থেকে আমরা বার করে নিচ্ছি সমীকরণ থেকে এন বি সমান হচ্ছে কত, এটা আমরা নির্ণয় করে নেব এখানে। তাহলে এটা নির্ণয় করে আমরা এখানে কি করব, যে এন এ প্লাস এন বি সমান ডাব্লু যেটা পেয়েছিলাম সেখানে আমরা মানটা বসিয়ে নেব। এন এ প্লাস এন বির মান এখান থেকে বার করে নিয়েছি, ওটা এখানে বসাবো। তাহলে বসিয়ে করে আমরা এন এর ভ্যালু পাচ্ছি কত, ডাব্লু ইন্টু ডি মাইনাস এক্স বাই ডি। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে জানতে চেয়েছিল এটা। তাহলে এটা দেখো আমাদের এখানে অপশান নাম্বার কোথায় ছিল, অপশান নাম্বার সিতে দেখো দেওয়া আছে, অপশান নাম্বার সি। তাহলে এটা আমাদের অ্যান্সার অপশান সি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 26। কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে এম এবং 5m ভরের দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর এবং 2r, কেন্দ্র দুটিকে 12r দূরত্বে রেখে এদের মহাশূন্যে ছেড়ে দেওয়া হলো। এরা শুধুমাত্র মহাকর্ষ বলের দ্বারা পরস্পরকে আকর্ষণ করলে সংঘর্ষের আগে ছোট গোলকটির অতিক্রান্ত পথ কত হবে, এটা বার করতে বলেছে। তাহলে দেখো এটা আমরা দেখে নিই। তাহলে দেখো এই যে একটা ছোট গোলক আর একটা হচ্ছে বড় গোলক, এদেরকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। যখন ছাড়া হয়েছে তখন তাদের মধ্যে কেন্দ্রের মধ্যে দূরত্ব ছিল কত, 12r। তাহলে আমি ধরে নিচ্ছি যে সংঘর্ষের আগে ছোট গোলকটা সরণ হয়েছে x1, বড় গোলকটা সরণ হয়েছে x2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে m1 x1 সমান হচ্ছে m2 x2। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম যে x2 সমান হচ্ছে x1/5। সংঘর্ষের মুহূর্তে এদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে কত, যখন সংঘর্ষ হয়ে গেছে তখন তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে কত, r প্লাস 2r অর্থাৎ 3r। তাহলে এখন আমাদের x1 প্লাস x2 এদের যোগফল কত হবে, তাহলে 12r মাইনাস হয়ে যাবে 3r, পেয়ে যাচ্ছে কত, 9r। এবার আগে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম x2-র ভ্যালু, ওটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়ে করে সমাধান করব, সমাধান করলে পেয়ে যাচ্ছি আমরা x1 সমান 7.5 ইন্টু r। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এখান থেকে বলতে পারি যে সংঘর্ষের আগে ছোট গোলকটির হচ্ছে কি অতিক্রান্ত পথ কত হবে, 7.5r। তাহলে দেখো এটা আমাদের অপশান নাম্বার বিতে দেওয়া ছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি।